দিন দিন প্রকট হচ্ছে গ্যাস সংকট। টানা এক সপ্তাহ ধরে ভোগান্তি বাড়ছে গ্রাহকদের, আর এই সংকটের প্রভাব পড়ছে মানুষের দৈনন্দিন জীবনসহ শিল্প ও উৎপাদন খাতে। শিল্পাঞ্চলগুলোতে দীর্ঘস্থায়ী প্রভাব পড়ার আশঙ্কা করা হচ্ছে। এদিকে মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটি এখনও ঠিক হয়নি। কবে নাগাদ গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে তা এখনও নিশ্চিত নয়। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদন। চাপ কমায় চাহিদা অনুযায়ী গ্যাস মিলছে না চট্টগ্রামের সিএনজি ফিলিং স্টেশনগুলোতে। 2 থেকে 3টি ফিলিং স্টেশন ঘুরে গ্যাস মিলছে সামান্য। এতে সংকটে পড়েছেন যানবাহন চালক, গ্রাহক ও শিল্প প্রতিষ্ঠান। সকালে হয়তো একটু ক্লিয়ার থাকে 7টা-8টার দিকে, তারপরতে মানে গাড়ি ঘোড়া সব গ্যাসের জন্য সিরিয়াল দেয় যায়, তখন আমরা পাম্পে গ্যাস পাই না। আমার অন্তত 1.5 ঘন্টা সময় লাগছে, 2 ঘন্টা সময় লাগছে। এই যে ওই মাথা থেকে সিরিয়াল, ওই যে মাথা থেকে সিরিয়ালতে গ্যাস লইতে অন্তত 2 ঘন্টা সময় গেছে আমাদের। টানা 6 দিন ধরে গ্যাস না থাকায় নেত্রকোনার কোনো সিএনজি ফিলিং স্টেশন থেকেই গ্যাস নিতে পারছেন না চালকরা। ফলে অনেক সিএনজি অটোরিকশা চালক বেকার হয়ে পড়েছেন। একটা বেকার অবস্থার মধ্যে পড়ে গেছে সিএনজি ড্রাইভাররা। আমাদের পাম্পে প্রায় 3 দিন যাবত যানজট লাগায়া সবাই বসে দিয়েছে। আই গ্যাস নিতেছে আমরা 50 টাকা বাড়তি, আর জি আমায় ডিলার তোবাইলের কাছে জিজ্ঞাসি, তোবাইলে নেত্রুনা কয়, নেত্রুনা এরা আবার বলে গ্যাস নাই গিয়া। গ্যাসের চাপ না থাকায় প্রায় সব সিএনজি পাম্প বন্ধ রয়েছে ময়মনসিংহেও। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সিএনজি অটোরিকশার চালক ও যাত্রীরা। লাইনে গ্যাস না থাকার কারণে আমাদের সিএনজি স্টেশনগুলো বন্ধ আছে। সারাদিন গ্যাস পাই না, এখন আমাদের চলার কি উপায়? আমরা চলতে পারি না, আমাদের খুব কষ্ট হইতেছে। গ্যাসের রাতে 2টা-3টা থেকে এসে সিরিয়াল দেওয়ার থাকি, এই সকাল মানে দুপুর হয়ে যায় গ্যাস পাইতে পাইতে। নারায়ণগঞ্জের তীব্র গ্যাস সংকটে বিপাকে শিল্প কারখানাগুলো। দিনের পর দিন উৎপাদন কমলেও শ্রমিকদের বেতন, ব্যাংক ঋণের কিস্তি ও অন্যান্য পরিচালন ব্যয় বহন করতে হচ্ছে মালিকদের। মানিকগঞ্জের 14টি সিএনজি ফিলিং স্টেশনের মধ্যে বেশিরভাগ পাম্প থেকে গ্যাস দেয়া বন্ধ। 2-1টি ফিলিং স্টেশনে সামান্য পরিমাণ গ্যাস মিললেও পর্যাপ্ত নয়। এখন যেভাবে গ্যাস পাওয়া যায়, এই গ্যাসে গাড়ি চলে না। এই গ্যাসের চাপ নাই, চাপ থাকে না, পর্যায়ক্রমে আর কমতে থাকে। সবার সময় 250 টাকা গ্যাস পাওয়া যায়, 300 টাকা গ্যাস পাওয়া যায়। আর গ্যাস না পাইলাম, নদীকে পাইলাম হলো 96 টাকা গ্যাস। বাসার থেকে যাত্রী নেওয়ার জন্য বের হয়ে আপনার সকালবেলা ওই গ্যাসের সিরিয়ালে আপনি 3 ঘন্টা 4 ঘন্টা এরকম দিন যে আপনার 5 ঘন্টা চলে যায়, কিন্তু গ্যাস পাওয়া যায় না। ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জানায় গত 1 সপ্তাহ ধরে এই গ্যাস সংকট তীব্র হয়েছে। রাতে কিছু গ্যাস আসলেও চাপ কম থাকায় গ্যাস দিতে পারছেন না। স্বাভাবিক সময় প্রেসার 200-220 পর্যন্ত রাখা যায়, কিন্তু এখন যে সংকট, আমরা 150 উপরে প্রেসার রাখতে পারি না। এদিকে মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনালে যান্ত্রিক ত্রুটি এখনও স্বাভাবিক হয়নি। এতে কবে নাগাদ জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে তা নিশ্চিত নয়। পিন্টু হাজং, ৭১। দর্শক, গ্যাস সংকটের খবর জানাতে ময়মনসিংহ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী বাবুল হোসেন। বাবুল, জেলায় গ্যাস সংকটের কি প্রভাব পড়েছে, গ্রাহকদের ভোগান্তির কথা একটু জানাবেন সেখানকার, এবং এই সমাধানের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি বলছে? তিতাসের স্থানীয় কর্তৃপক্ষ যেটি বলছে যে চলতি সপ্তাহে এই সংকটের সমাধান হতে পারে, এমন কথা কিন্তু গেল সপ্তাহে তারা জানিয়েছিলেন যে 3-4 দিনের মধ্যে এই সংকট কেটে যাবে। কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি যে 1 সপ্তাহ পেরিয়ে গেলেও কিন্তু এই সংকটের কোনো সমাধান হচ্ছে না এবং কোনো লক্ষণও দেখা যাচ্ছে না। সিএনজি পাম্প যে মালিকরা রয়েছেন তারা বলছেন যে চাপ একেবারেই কম, যে কারণে দিনভর তারা একটি চাপের মধ্যে থাকেন। অসংখ্য সিএনজি, অটো রিক্সা, অন্যান্য যানবাহন গ্যাসের জন্য লাইন করে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন, কিন্তু তারা গ্যাস সরবরাহ দিতে পারছে না। ভোর রাতের দিকে কিছু গ্যাস চাপ কিছুটা বাড়লেও যে পরিমাণ লাইন থাকে আসলে কিছুক্ষণ সরবরাহ দেওয়ার পরই সেটি পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে। আপনি জানেন যে তৃষা, আমি এই মুহূর্তে রয়েছি নগরীর শিকারীকান্দা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক বাইপাস মোড়ে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখন সকাল 7টা বাজে। এরই মধ্যে কিন্তু ডানে বামে যে সমস্ত পাম্প রয়েছে সেখানে দীর্ঘ আমরা দেখতে পাচ্ছি সিএনজি অটো রিক্সার সারি, তারা লাইন ধরে দাঁড়িয়েছেন। কখন পাবেন তারা কেউ বলতে পারছেন না। তারা যেটি বলছেন যে এক একটি সিএনজি অটো রিক্সা মানেই হচ্ছে এক একটি পরিবার। গেল 1 সপ্তাহ ধরে কিন্তু তারা সেই ভোগান্তিতে আছেন এবং তারা কোনো ধরনের পরিবহন করতে পারছেন না। এতে করে তাদের পরিবার পরিজন নিয়ে একটি অবর্ণনীয় কষ্টের মধ্যে আছেন। তো এখানে কয়েকজন সিএনজি চালক রয়েছেন, আমরা একটু তাদের সঙ্গে কথা বলবো যে এই যে গ্যাস না থাকাতে আপনাদের কি ধরনের কষ্ট হচ্ছে।
স্যার আমরা কালকে সন্ধ্যার সময় আসছি, সকালে সারা রাত গেল, এরপরে অনেক গ্যাসটা পাচ্ছি না। আমরা গরিব মানুষ, অসহায় মানুষ, কিভাবে চলবো? এই যে সারা রাত কষ্ট করছি, গাড়িতে উঠতে ঘুমাই রয়েছি। ধন্যবাদ তিশা। আপনি শুনছিলেন যে অনেকে রাতভর কিন্তু সেই গাড়ির মধ্যেই তারা রাত যাপন করছেন যে কখন গ্যাস মিলবে, কিন্তু আসলে দিন শেষে যেটি হচ্ছে যে তারা সেই গ্যাস পাচ্ছেন না। তিশা। বাবুল হোসেন, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। দর্শক, ময়মনসিংহ থেকে গ্যাস সংকটের খবর জানছিলাম। এই পর্যায়ে আমরা একটু নারায়ণগঞ্জের গ্যাস সংকটের খবর জানবো। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী হাবিবুর রহমান। হাবিব, গ্যাস সংকটের কি ভোগান্তি দেখছেন শহরে, গ্রাহকরা এ নিয়ে কি বলছেন এবং শিল্প প্রতিষ্ঠানগুলোতে সংকট কতটা প্রভাব ফেলেছে জানাবেন। তিশা, নারায়ণগঞ্জের শিল্প প্রধান আসলে এখানে গ্যাস সংকটের কারণে যে স্থবির একটা অবস্থা তৈরি হয়েছে, তারা আমাদেরকে জানিয়েছে যে এই অবস্থা চলতে থাকলে তারা হয়তো খুব শীঘ্রই লে-আউট ঘোষণা করতে হবে। কারণ এমন একটা বিব্রতকর পরিস্থিতি কিংবা এমন একটা পরিস্থিতি গ্যাস সংকট হবে, এই ধরনের প্রস্তুতি কোনো শিল্প মালিকের ছিল না। শুধুমাত্র হাতে গোনা কয়েকজন মালিক আমরা গতকালকে দেখেছি, তারা বিকল্প জ্বালানি দিয়ে আসলে তাদের কার্যক্রম পরিচালনা করছে। আমরা যদিও শিল্প ফ্যাক্টরিতে সকালে আমাদের ঢোকার সুযোগ এখন পর্যন্ত হয়নি, তো আমরা এক যে পাম্পে আসছে, পাম্পের যে পরিস্থিতি আমরা দেখলাম যে এখানে দীর্ঘ সারি, শত শত গাড়ি রাত থেকে অপেক্ষা করতেছে সেখানে শুধুমাত্র গ্যাস নেওয়ার জন্য, একটু গ্যাসের জন্য হাহাকার। একটু একটা পরিবার, একটা সংসার চালানোর জন্য আসলে এই যে একটা অবস্থা, আমরা চেষ্টা করি একটু কথা বলার জন্য দু একজনের সাথে। তারা কখন এসছেন, আপনি কখন এসছেন গ্যাস নিতে? কতক্ষণ যাবত লাইনে দাঁড়িয়ে আছেন? আমি আজানের পর থেকে লাইনে আছি, কিন্তু লাইনে আছি। পাওয়ার সম্ভাবনা আছে? কিন্তু পেছান নাই। তিশা, আরেকজনের সাথে কথা বলার চেষ্টা করি। আপনি তো সকাল 5টা বাজে আসলাম, আসার পরে এখন 7টা বাজে, এখন গ্যাস পেতে পারি না। প্রেসার নাই, প্রেসার আপনার 110 120। গতকাল আপনার কুমিল্লা যেমন শনি একটা 60 টাকা গ্যাস পেয়েছি, 5 ঘন্টা বসে থেকে যাওয়ার পরে ওইখানে আপনি যে কাজের কথা এই কাজ এখন আপনি করতে পারিনি। এখন আজকে যাওয়ার পরে আপনার এখন কাজ হয় কিনা বলতে পারি না। ওকে তিশা, আসলে এরকম সংখ্যার মধ্যেই শিল্প কারখানা এবং যে গাড়ি আছে তারা চলছে। এই সমস্যা কখন সমাধান হয়, কর্তৃপক্ষ আমাদেরকে সুদৃষ্টি কিছু বলতে না পারলেও আশা করা যাচ্ছে আগামী সপ্তাহে হয়তো শুরুর দিকে এই সমস্যার সমাধান হবে। তিশা, চলো নারায়ণগঞ্জ থেকে আমার কাছে। হাবিবুর রহমান, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। আপনি খোঁজখবর রাখতে থাকুন, হয়তো আবারও যুক্ত হবো আপনার সঙ্গে। দর্শক, শিল্পনগরী নারায়ণগঞ্জ থেকে গ্যাস সংকটের খবর নিয়ে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী হাবিবুর রহমান। নারী শিশু সুরক্ষার বিষয়টি সবচেয়ে গুরুত্বের সাথে দেখছে সরকার, এমন মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার ঠাকুরগাঁ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ম্যানেজিং কমিটির সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল আরও বলেন, সরকার আন্তরিকতার সঙ্গে বিভিন্ন খাতে কাজ করে যাচ্ছে। বিশেষ করে নারী ও শিশুদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে আইন আরও কঠোর করা হয়েছে এবং অপরাধের ধরন অনুযায়ী সর্বোচ্চ মৃত্যুদণ্ডের বিধানও কার্যকর করা হচ্ছে বলে জানান তিনি। এ সময় মন্ত্রী বলেন, ঠাকুরগাঁ জেনারেল হাসপাতালের অবকাঠামো ও সেবার মান আরও উন্নত করতে পর্যায়ক্রমে সব সমস্যার সমাধান করা হবে। সবকিছু করার চেষ্টা করা হচ্ছে। সরকার অত্যন্ত আন্তরিকতার সঙ্গে চেষ্টা করছে। নারী ও শিশুদের ব্যাপারটা অনেক বেশি আন্তরিকতার সঙ্গে চেষ্টা করা হচ্ছে। আইন পরিবর্তন করা হয়েছে, আপনি জানেন যে একেবারে মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। সেই কাজে আমরা করছি। মাদককে বন্ধ করার জন্য আমরা স্থানীয়ভাবে ব্যবস্থা নিচ্ছি, সেই সঙ্গে আমাদের জাতীয়ভাবে ইতিমধ্যে আইন তৈরি হয়েছে, মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া হবে। সুতরাং এটা সামগ্রিক একটা ব্যাপার, এটা বিচ্ছিন্ন কোনো ব্যাপার নয়। আমরা আসুন সবাই মিলে আমরা চেষ্টা করি যাতে আমাদের সমাজ থেকে আমরা লিভেবল করতে পারি। নানা অব্যবস্থাপনায় নাটোর সদর হাসপাতালে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। রোগী ও স্বজনদের অভিযোগ, ঔষধ মজুত থাকার পরেও রোগীদের দেয়া হচ্ছে না। অন্যদিকে প্যাথোলজিক্যাল রিএজেন্ট ও ডায়াগনস্টিক কিটের অভাবে বন্ধ রয়েছে প্রায় সব ধরনের পরীক্ষা নিরীক্ষা, যেই কারণে দূর দূরান্ত থেকে আসা শত শত রোগী সেবা না পেয়ে ফিরে যাচ্ছেন। দর্শক, এই বিষয়ে আরো জানাচ্ছেন বুলবুল আহমেদ।
250 শয্যার নাটোর সদর হাসপাতালটি নাটোরের প্রায় 18 লাখ মানুষের চিকিৎসার প্রধান ভরসাস্থল। কিন্তু এখানে সব সময় দেখা যায় প্রেসক্রিপশন হাতে লাইনে দাঁড়িয়ে রোগীরা পাচ্ছেন না প্রয়োজনীয় জীবন রক্ষাকারী ওষুধ। রোগীরা বলছেন ডাক্তার ওষুধ লিখে দিচ্ছেন, কিন্তু কাউন্টারে আসলে বলা হচ্ছে ওষুধ শেষ, কখনো বলছে বাইরে থেকে কিনে নিতে। অথচ খোঁজ নিয়ে জানা যায় হাসপাতালে এসেনশিয়াল ড্রাগের বরাদ্দ রয়েছে। কালকে কিভাবে দিবি আজকে না, তাহলে আজকের ওষুধ লেগেছে। ওষুধ লিখে দিছে 3টা, কিন্তু দিছে একটা। ওষুধ আছে বললেই তো লিখে দিল, কিন্তু দিল না তো। এত কষ্ট করে আমরা আইছি, ওষুধ দিচ্ছে না ডাক্তারেরা। শুধু ওষুধের সংকট নয়, সরকারি এই হাসপাতালের প্যাথোলজি বিভাগের দরজায় ঝুলছে তালা। প্রয়োজনীয় রিয়েজেন্ট এবং পরীক্ষার কিট না থাকায় বন্ধ রয়েছে সাধারণ রক্ত পরীক্ষা। আল্ট্রাসোনোগ্রাফি এবং এক্সরেও হচ্ছে না এই হাসপাতালে। প্যাথোলজি টেস্ট বন্ধ থাকার কথা স্বীকার করলেন দায়িত্বরত কর্মকর্তারা। হাসপাতালে কোনো পরীক্ষা নিরীক্ষা নাই, আলটা করে আসলাম, সবাই দেখে সততার থেকে সব করে আসলাম। এটা দুঃখজনক যে একটা এক্সরে এখানে নাই, এক্সরে বাইরে করাতে হবে। এবং হ্যাঁ, সিবিসি নাই, একটা ব্লাডের টেস্টও এখানে হচ্ছে না। হাসপাতালে দীর্ঘদিন ধরে এক্সরে মেশিন নষ্ট, বাইরে থেকে এক্সরে করতে হয়। একটা জেলা পর্যায়ে হাসপাতাল। আমার এখানে বর্তমানে 4টা টেস্ট হচ্ছে না, এইচবিএসি, এজি, এইচসিবি, সিবিসি আর সিরাম ক্রিয়েটিনাইন। কোনো এক্সরে এখন হচ্ছে না, হ্যাঁ, ক্রিম স্বল্পতার কারণে হচ্ছে না। হাসপাতালে ওষুধ থাকার পরেও কেন দেয়া হচ্ছে না, এমন প্রশ্নের জবাবে নাটোরের সিভিল সার্জন এবং হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক বলেন, বরাদ্দ কম পাওয়া গেছে, কিছু ওষুধ হাতে রেখেই বিতরণ করা হচ্ছে, যাতে পরে আবার সংকট দেখা না দেয়। আমরা আমাদের চাহিদা দিলাম, সেই চাহিদার আসলে একটা ভগ্নাংশ তারা আসলে দিতে পারে, এবং তারা সারা দেশেরই তো চাহিদা মেটাতে হয়। ফলে সেটার সাথে একটা বড় চ্যালেঞ্জ থাকে যে আমরা নাটোরে এই পরিমাণ দিব, আমরা নওগাঁয় ওই পরিমাণ দিব, সিরাজগঞ্জে এই পরিমাণ দিব। তো এই সেভাবেই সবকিছু আসলে আমাদের চলতে হয়। তবে কত দ্রুত এই ওষুধ ও পরীক্ষার সরঞ্জামের সংকট কাটবে তার কোনো সদুত্তর দিতে পারেননি কর্তৃপক্ষ। বুলবুল আহমেদ, ৭১, নাটোর। ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদ খনন কাজে বালু চুরি ও লুটপাটের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী ও অসাধু চক্রের বিরুদ্ধে। এলাকাবাসী বলছেন, এখন খনন প্রকল্পের মেয়াদ বাড়ানোর পরও অর্ধেক কাজও শেষ করতে পারেনি সংশ্লিষ্টরা। তবে প্রকল্প কর্মকর্তারা যেটি বলছেন, নদীর উৎস মুখের খনন কাজ সেনাবাহিনীকে দেয়া হয়েছে, খুব শিগগিরই নদের প্রবাহ বাড়বে। বাবুল হোসেনের তথ্য, নুরুজ্জামানের ছবিতে প্রতিবেদন। দীর্ঘদিন ধরে নাব্য সংকটে ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদ। 2019 সালে গুরুত্বপূর্ণ এই নদ রক্ষায় উদ্যোগ নেয় সরকার। 2763 কোটি টাকা ব্যয়ে গফরগাঁওয়ের টোক থেকে জামালপুরের বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত 227 কিলোমিটার নদ খনন কাজ শুরু হয়। তবে এলাকাবাসীর অভিযোগ, টানা 7 বছরে অর্ধেক কাজও শেষ হয়নি, বাড়েনি নদের প্রবাহ। তারপরও প্রকল্পটির নামে সরকারি অর্থ লুটপাট ও বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। এমন মেগা প্রকল্পের কাজের ধীর গতি নিয়ে হতাশ ময়মনসিংহবাসী। কয়েক বছর ড্রেজিং হচ্ছে, কিন্তু নদীর চেহারা পরিবর্তন হচ্ছে না, যা আছে তাই রয়ে গেছে। পানির কোনো পরিবর্তন হচ্ছে না, বরং পানি কমতেছে। কখন শুরু হইলো আর বা কখন শেষ হইলো, শুরুটা মনে নাই, কিন্তু শেষটা কবে এটা আমরা জানি না। তদারকি করার মতো কোনো কর্তৃপক্ষ আমরা দেখি না, মনে হয় এখানে ফাঁকিঝুঁকি হচ্ছে অনেক। যে প্রকল্পটি রয়েছে, এই প্রকল্পটি যাতে সুষ্ঠুভাবে অচিরে সম্পন্ন করে এবং নদীতে নাব্যতা ফিরিয়ে আনে, সেই দাবিটুকু আমরা ময়মনসিংহবাসী রাখছি। বিআইডব্লিউটিএ ও স্থানীয় প্রশাসনের নজরদারির অভাবে খননের বালু চুরি ও লুটপাট হচ্ছে জানালেন সচেতন নাগরিকরা। সড়কে যখন কাজ হয় তখনই চুরি হয়, আর পানির নিচে কাজ আমরা শুধু ড্রেজার দেখি, কিন্তু খনন দেখি না। শুধুমাত্র বাণিজ্য ছাড়া, বালু বিক্রির বাণিজ্য এবং এটির কাজ দৃশ্যমান করে এটার বিল তোলার বাণিজ্য ছাড়া আর কিছু হচ্ছে না। দেশের সম্পদ নষ্ট হচ্ছে, টাকা পয়সা লুটপাট হচ্ছে। বালুগুলা ওনারা খনন করে পারে রাখতেছে, মানুষজন বিক্রি করতেছে, কিছু বালু আবার নদী ভরাট হচ্ছে। নানা ব্যর্থতার কথা স্বীকার করে বিআইডব্লিউটিএর কর্মকর্তারা বলছেন, উৎসমুখ খনন শেষ হলে ব্রহ্মপুত্র নদের পানির প্রবাহ বাড়বে। সংযোগস্থল, যেটাকে আমরা অপটেক বলি, সেই জায়গায় আমরা দীর্ঘ 5 বছর কোনো কাজ করতে পারি না স্থানীয় জটিলতার কারণে। সেই জায়গায় আমরা এখন বাংলাদেশ সেনাবাহিনীকে দিয়ে কাজটি করাচ্ছি। আশা করা যাচ্ছে ওই জায়গায় কাজটা যদি স্মুথলি দিয়ে আমরা পানিটা প্রবাহিত করতে পারি, তাহলে আমরা এই ব্রহ্মপুত্রের একটা ভালো রেজাল্ট পাবো।
খনন কাজে সরকারি অর্থে লুটপাটের বিষয়টি প্রধানমন্ত্রীকে জানানো হবে আশ্বাস সিটি প্রশাসকের। বর্তমান সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার, আমি ইতিমধ্যে ওনাকে জানিয়েছি, আমার ধারণা এটি উচ্চ পর্যায়ের ইনকোয়ারি কমিটি হবে এবং অবশ্যই মমতা নদী খনন হবে। 2019 সালে শুরু হওয়া 5 বছর মেয়াদী ব্রহ্মপুত্র নদ খনন প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল 2024 সালে। পরে 2027 সালের জুন মাস পর্যন্ত আরও 2 বছর প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়। শান্তা ইসলাম, 71। ফুটবল খেলা নিয়ে পূর্ব বিরোধের জেরে সিলেট নগরীতে ছুরিকাঘাতে রিফাত আহমেদ নামে এক কিশোর নিহত হয়েছে। সোমবার সন্ধ্যায় নগরীর কাজীরবাজার সেলফি ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, বিকেলে ফুটবল খেলা নিয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর জেরে সন্ধ্যায় কাজীরবাজার ব্রিজ এলাকায় নবম শ্রেণীর শিক্ষার্থী রিফাতের উপর হামলা চালানো হয়। এক পর্যায়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। কিশোরগঞ্জের ভৈরবে বাজারের নামকরণ নিয়ে দুদল গ্রামবাসীর সংঘর্ষে হিরণ মিয়া নামের আরেকজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে এই ঘটনায় 2 জনের মৃত্যু হলো। এর আগে মাসুদ মিয়া নামের একজন মারা যান। আহত হয়েছেন আরও অর্ধশতাধিক মানুষ। সোমবার উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের আকবরনগর ও মিরারচর গ্রামে এই সংঘর্ষ হয়। ভৈরব থানার পরিদর্শক লিমন বোস জানায়, দীর্ঘদিন ধরে বাজারের নামকরণ নিয়ে আকবরনগর ও মিরারচর গ্রামের লোকজনের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে সোমবারও তারা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় প্রতিপক্ষের ট্যাটার আঘাতে মিরারচর গ্রামের মাসুদ মিয়া গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আর গুরুতর আহত হিরণ মিয়াকে ঢাকায় নেওয়া হলে পথে তারও মৃত্যু হয়। আমি লাগে হইলে ফাঁসে আমারও খালাই দিয়া আর আমার নিয়ে আমি টাকা মারতে আমি পানি দিয়ে হয়ে গেছি। ঝগড়া লাগছে অনেক বড়। আমরা আসার পথে এরকম আহত আমার বাইরে পাক পায়, আমার বাইরে মায়ের এরা গাইটাই দিছে চল দিয়া। এখন যে দুর্ঘটনাটা ঘটছে এ বিচার আমরা চাই। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার চেত্রা সীমান্ত দিয়ে আবারও ভারত থেকে একজনকে পুশিনের চেষ্টা করেছে বিএসএফ। গ্রামবাসী ও বিজিবি জানায়, সোমবার চেত্রা সীমান্ত দিয়ে একজনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে বিএসএফ। বিষয়টি টের পেয়ে গ্রামবাসীরা তাকে আটক করে এবং বিজিবিকে খবর দেয়। পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে নিয়ে শূন্যরেখায় অবস্থান নেন। পাবনায় চাঞ্চল্যকর ট্রান্সফরমার চুরির ঘটনায় জড়িত একটি সংঘবদ্ধ চক্রের 6 সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এই সময় চুরি হওয়া ট্রান্সফরমারের বিভিন্ন যন্ত্রাংশ ও চোরাই কাজে ব্যবহার করা সরঞ্জাম জব্দ করা হয়েছে। সোমবার পাবনা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। পুলিশ সুপার জানান, দোগাছি ইউনিয়নে চর কুমোরপুর গ্রামে গত 10 জুলাই রাতে সেচ প্রকল্পের একটি 10 কেভি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হয়। এই ঘটনায় মামলা দায়েরের পর তদন্তে নামে জেলা গোয়েন্দা পুলিশ। তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চোর চক্রের 6 সদস্যকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন এলাকায় ট্রান্সফরমার চুরি করে বিক্রি করে আসছিল বলে জানান পুলিশ সুপার। সাংবাদিক স্বামী ও সন্তানকে তুলে নিয়ে হত্যার হুমকিদাতাকে গ্রেপ্তারের দাবিতে সিরাজগঞ্জে সংবাদ সম্মেলন হয়েছে। সোমবার সিরাজগঞ্জ প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে শাপলা আহমেদ অভিযোগ করেন, রোববার রাতে ফোন দিয়ে তার ছেলে শাফিন আহমেদ জিসানকে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যার হুমকি দেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সানোয়ার হোসেন শানু। একই সঙ্গে তাকে উদ্দেশ্য করে অশ্লীল ভাষায় গালিগালাজ ও তার স্বামী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্নার পা কেটে ফেলার হুমকি দেওয়া হয়েছে। পরিবারের নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন তিনি। দাবি বাস্তবায়ন না হলে আমরণ অনশনে যাওয়ার ঘোষণা দেন তিনি। গাইবান্ধার সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মমতাজ আলোকে শুভেচ্ছা ও অভ্যর্থনা জানিয়েছে পলাশবাড়ী পৌর বিএনপি। সোমবার পলাশবাড়ী চৌমাথা মোড়ে পথসভায় পৌর বিএনপির উদ্যোগে এই শুভেচ্ছা জানানো হয়। পথসভায় উপস্থিত নেতৃবৃন্দ মমতাজ আলোর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং দলীয় কার্যক্রমকে আরও গতিশীল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পটুয়াখালীতে জনপ্রিয় হচ্ছে মালচিং পদ্ধতিতে চাষাবাদ। জলাবদ্ধতার মধ্যেও এই পদ্ধতিতে চাষাবাদ করে ভালো ফলন পাচ্ছেন কৃষকরা। আর কৃষি কর্মকর্তা বলছেন, আধুনিক এই পদ্ধতিতে চাষাবাদ করলে উৎপাদন খরচ কম হয়, এতে লাভবান হয় কৃষক। মিলন কর্মকার রাজুর তথ্য ছবিতে প্রতিবেদন। একের পর এক
প্রাকৃতিক দুর্যোগে কোথাও সৃষ্টি হয়েছে স্থায়ী জলাবদ্ধতা, আবার কোথাও হাজার হাজার একর জমি রয়েছে অনাবাদি। এই অবস্থায় পটুয়াখালীর কলাপাড়ায় জনপ্রিয় হচ্ছে মালচিং পদ্ধতি। 1.5 থেকে 2 ফুট উচ্চতায় মাটির বেড তৈরি করে সবজি চাষ করছেন কৃষকরা। কৃষকরা বলছেন, এই পদ্ধতিতে চাষাবাদে জলাবদ্ধতায়ও ফসলের কোনো ক্ষতি হয় না। আর এবার আশানুরূপ সবজি উৎপাদন করতে পেরেছেন তারা, যা বিক্রি করে লাভবান হচ্ছেন। কৃষকরা জানান, বর্ষা হলে সবজির ক্ষেতে পানি জমে গাছ পচে যেত, এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে হতো। কিন্তু নতুন এই পদ্ধতিতে চাষ করে তারা গড়ে 50,000 টাকা থেকে 5 লাখ টাকার সবজি বিক্রি করছেন। এবছর মালচিং পেপার ব্যবহার করে আমি প্রায় 2 লক্ষ টাকা লাভবান হয়েছি। গাছের গ্রোথ ভালো, গাছে ফল ভালো, গাছে পচন কম আসে। 40-45 টাকা বিক্রি করছি, এখন আল্লাহর রহমতে গাছ ভালো আছে। আনুমানিক 1.5 লাখ টাকা বিক্রি করা যাইবে আরো সামনের দিকে। এই বিষয়ে কৃষি কর্মকর্তারা বলেন, দুর্যোগ ও জলবায়ু সহনশীল ফসল উৎপাদনে কৃষকদের মালচিং পদ্ধতিতে চাষাবাদে প্রশিক্ষণ দিয়ে সহায়তা করা হচ্ছে। প্রায় 102 জন সদস্যকে মালচিং পেপার সহ বিভিন্ন প্রদর্শনীর অনুদান দিয়েছি। এখানে আমরা সদস্যদেরকে প্রদর্শনী ভিত্তিক বিভিন্ন উপকরণ সরবরাহ করেছি। এর ফলে আমাদের এবছর বিগত বছরের চেয়ে আমাদের যে কৃষকরা ছিল তারা বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে ফসল চাষ করছে। কলাপাড়া কৃষি বিভাগের তথ্য মতে এবার 7 হেক্টরের বেশি জমিতে জলবায়ু সহনশীল মালচিং পদ্ধতিতে সবজি চাষাবাদ হয়েছে। শান্তা ইসলাম, 71। আজ বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব আষাঢ়ী পূর্ণিমা। আজ থেকে বৌদ্ধ ভিক্ষুরা 3 মাস বর্ষাবাস পালন করবেন। শুধু বৌদ্ধ ভিক্ষুরা নয়, বৌদ্ধ ধর্মাবলম্বী সব নারী পুরুষ 3 মাস আত্মশুদ্ধির জন্য ধ্যান সাধনা ও আত্মসংযম পালন করবেন। এই সময় তারা নিজস্ব বৌদ্ধ বিহারের বাইরে অন্য কোনো বিহারে রাত্রি যাপন থেকে বিরত থাকবেন। এরপর শুরু হবে 1 মাস ব্যাপী দানোত্তম কঠিন চিবরদান। এই উৎসব উপলক্ষে আজ বিভিন্ন বৌদ্ধ বিহারে সকাল থেকে রয়েছে পঞ্চশীল গ্রহণ, বৌদ্ধ মূর্তিদান, শঙ্খদান, অষ্টপরীক্ষার দান, বর্ষাবাসের চিবরদান, বৌদ্ধ ভিক্ষুদের পিণ্ডদান সহ দেশ ও জাতির মঙ্গল কামনায় সমবেত প্রার্থনা। দর্শক, আষাঢ়ী পূর্ণিমার আরো খবর জানাতে খাগড়াছড়ি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রূপায়ণ তালুকদার। রূপায়ণ, কি আয়োজন চলছে এই মুহূর্তে বৌদ্ধ বিহারে? আজ সারাদিন আর কি কি আয়োজন থাকবে জানাবেন। যেমনটি বলছিলেন, আজ বৌদ্ধ ধর্মাবলম্বীদের একটি অন্যতম ধর্মীয় উৎসব, এটা হচ্ছে আষাঢ়ী পূর্ণিমা। এই আষাঢ়ী পূর্ণিমাটা হচ্ছে মূলত বৌদ্ধ ভিক্ষুদের 3 মাস বর্ষাব্রত পালনের দিন। আজকে এই উপলক্ষে আজকে আমি যেখানে দাঁড়িয়েছি ইয়ংদা বৌদ্ধ বিহারে, এই সকাল 8টার দিকে এখানে যে একটা ঐতিহ্যবাহী বৌদ্ধ বিহার, এখানে যে বৌদ্ধকে বৌদ্ধ স্নান করানো হবে এবং বৌদ্ধ স্নান করাবেন এবং পুণ্যার্থীরা আসা শুরু করেছেন ইতিমধ্যে। আমি একটু আপনাকে দেখাতে চাচ্ছি যে পুণ্যার্থীরা আসা শুরু করেছেন। তারা নিজের জন্য এবং সকলের মঙ্গলের জন্য প্রার্থনা করতেছেন বাতি জ্বালিয়ে। এছাড়াও সকাল 8টা থেকে এই যে ঐতিহ্যবাহী বৌদ্ধ বিহার, এই বৌদ্ধ বিহারে যে একটি বড় বৌদ্ধ রয়েছে সে বৌদ্ধকে পুণ্যস্নান করবেন এবং বৌদ্ধ ভিক্ষুদের বর্ষাবাসের যে শিবর বলা হয়, বর্ষা শিবর, শিবরটি শিবর দান করবেন। এছাড়াও এখানকার বৌদ্ধ মূর্তি দান, সংগদান, অস্ত্র পরিষ্কার দান এবং সমবেত প্রার্থনা করবেন। এখানে আরেকটা বিষয় আপনাকে বলে রাখি, এই বৌদ্ধ ভিক্ষুরা এই যে 3 মাস বর্ষাব্রত পালন করবেন, সেই 3 মাস নিজস্ব বৌদ্ধ বিহারের বাইরে কোনো তারা অন্য কোথাও রাত্রি যাপন করেন না এবং 3 মাস বর্ষাব্রত পালনের পর শুরু হয় মাসব্যাপী কঠিন চিবরদান। রূপায়ণ তালুকদার, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। দর্শক, আষাঢ়ী পূর্ণিমার খবর নিয়ে খাগড়াছড়ি থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী রূপায়ণ তালুকদার। চট্টগ্রাম চিড়িয়াখানাকে সাফারি পার্কের আদলে আধুনিক ও আন্তর্জাতিক মানের চিড়িয়াখানায় পরিণত করতে পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। নতুন নতুন প্রজাতির প্রাণীও সংযোজন করা হবে চিড়িয়াখানাকে আরও দর্শনীয় করতে। সার্বিক উন্নয়নের পাশাপাশি প্রাণীদের বিচরণ নির্বিঘ্ন রাখতে বাড়ানো হবে চিড়িয়াখানার পরিধিও। সোমবার চিড়িয়াখানা পরিদর্শনে এসে সরকারের পরিকল্পনার কথা জানান মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন জহিরুল ইসলাম। চট্টগ্রাম চিড়িয়াখানায় বাঘের সংখ্যা 17টি। এর মধ্যে আছে দুর্লভ প্রজাতির সাদা বাঘও।
কিন্তু এখানে নেই বাঘের জন্য পর্যাপ্ত খাঁচা ও বিচরণের জায়গা। অনেকগুলো বাঘের বিচরণ একসাথে দেখার আশায় চিড়িয়াখানায় আসলেও বাইরে থেকে খাঁচার ভিতরে বাঘগুলো ভালো করে দেখতে পান না দর্শনার্থীরা। আশানুরূপ বাঘের বিচরণ দেখতে না পেয়ে হতাশ তারা। এখানে 5-6টার মতো দেখা যাচ্ছে, কিন্তু এখানে বাঘ আছে অনেকগুলা, কিন্তু তারা এখানে পর্যাপ্ত জায়গার জন্য আমরাও দেখতে পাচ্ছি না। শুনছিলাম যে 17টা বাঘ আছে, কিন্তু এখানে তো মনে হইতেছে না যে 17টা বাঘ আছে। তাও হয়তো থাকতে পারে, কিন্তু আমাদের চোখে পড়তেছে না। বাঘগুলা একদম মানে কি শোয়া অবস্থায়, না লড়ে না চড়ে না ওড়ে না কিছু। যদি একটু হাঁটাচলা করতো তাহলে মানুষজন দেখে একটু আনন্দ পাইতো। সিংহগুলা একটু হাঁটাচলা করতো, তারপরে ভালুক, তারপরে বানরগুলা মানে কোনো একদম কম, লড়াচড়া কম। ফয়েজ লেক এরিয়াটার মধ্যে যতখানি জমি আছে, আমরা যদি পুরোটাকে ব্যবহার করতে পারতাম তাহলে হয়তো খুব সুন্দর একটা সাফারি পার্ক বানানো যাবে। তবে এই জিনিসটাকে ঠিকমতো প্ল্যান করে আগানো দরকার আছে। চিড়িয়াখানার জায়গার এই সংকট নিরসনে অবশেষে পদক্ষেপ নিয়েছে সরকার। সোমবার চিড়িয়াখানা পরিদর্শনে এসে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী। জানান, আন্তর্জাতিক মানের সাফারি পার্কের আদলে তৈরি করা হবে চট্টগ্রাম চিড়িয়াখানাকে। এখানে অনেক প্রাণী, নতুন প্রাণী ইন্ট্রোডিউস করব, আমরা নতুন প্রাণী আনব। এই বাঘগুলি বাংলাদেশের ঐতিহ্য, এটিকে সংরক্ষণ করা, এইটাকে ব্রিডিং করা, কীভাবে এগুলিকে আমরা বাড়াতে পারি সেই বিষয়গুলি বিবেচনা নিয়েই আমরা পদক্ষেপ নিব। আর চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায় এখানকার পরিধি আরও 8 একর বাড়ানো হবে। এটি করা হলে খাঁচায় থাকা প্রাণীদের বিচরণের জায়গাও বাড়বে। সবসময় আমাদের ফোকাস থাকে যে জায়গাটা বাড়ানো। তো ধাপে ধাপে যেহেতু চিড়িয়াখানা একসময় 5 একরের জায়গা ছিল, সেটা আস্তে আস্তে বাড়েই প্রায় 10 একর হয়েছে। সামনে এটা 8 একর জায়গা বা নতুন করে সংযোজন হয়ে 18 একর মানে জায়গা হচ্ছে। সুতরাং যখন জায়গাটা বাড়বে তখন অন্তত কিছু অ্যানিমেলের জন্য তাদের যে ন্যাচারাল যে স্পেস সেটা তখন দেওয়া যাবে। ফয়েজ লেকের পাশে বর্তমানে 10 একর জায়গা জুড়ে রয়েছে চট্টগ্রাম চিড়িয়াখানা। প্রণবেশ চক্রবর্তী, 71, চট্টগ্রাম। দর্শক, চলছে দেশচোখ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথেই।